কেন মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেওয়া হচ্ছে? স্বাধীন বাংলাদেশে সে ব্যবসা করতে পারবে না, সে বিল্ডিং তৈরি করতে পারবে না, তার বৈধ আয় করতে পারবে না, এগুলো করলেই তাকে চাঁদা দিতে হবে। এর বিরুদ্ধে কেন আমরা কথা বলছি? এজন্য আমাদেরকে এখন রাজাকার আবার শুনতে হবে। তা আমাদের এগুলো নিয়ে খুব বেশি কষ্ট নাই, কারণ ওই যে বলে না, জন্ম থেকেই জ্বলছি। আমাদের এগুলো শোনার জন্যই আমরা শুনতে শুনতে ধাতস্থ হয়ে গেছি। আওয়ামী ফ্যাসিবাদ আমাদেরকে যে টোনে কথা বলেছে, এখনও আর একটা জায়গা থেকে একই টোনে আমরা কথা শুনতে পাই। আমরা তাদের কাছে অনুরোধ জানাবো, এগুলো বন্ধ করা উচিত। আমাদের এগুলো বন্ধ করা উচিত। একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কিছুদিন আগেই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছিল। এইটা কেন জীবন দিয়েছিল, কেন মানুষের মধ্যে এই ক্ষোভটা জন্মেছিল? সেখানে শুধু ছাত্ররা তো নেতৃত্ব দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রও তো শহীদ হয় নাই এই জুলাই আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শহীদ দেখাতে পারবেন? আন্দোলনের নেতৃত্ব তো তারা দিয়েছিল, আন্দোলনের মেকানিজম তারা তৈরি করেছিল। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীরা বলেছিল কালকে এই কর্মসূচি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল। কোনো ছাত্রকে হলে থাকতে দেওয়া হয় নাই, তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছিল। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এবং বাংলাদেশে খুঁজে সব বিশ্ববিদ্যালয়ের এই জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছে খুঁজে হয়তো 5-7 জনের বেশি আপনারা পাবেন না। যা দেখবেন 250 ছাত্র শহীদ হয়েছে, সে 250 ছাত্র শহীদের মধ্যে স্কুল ছাত্র রয়েছে একটা বড় অংশ, একটা বড় অংশ রয়েছে পলিটেকনিকের ছাত্র, একটা বড় অংশ রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। পাবলিক ইউনিভার্সিটি এটা সূত্রপাত হলেও এর বিক্ষুব্ধতা, এর বিস্তৃতিটা, এই দাবানলটা ছড়িয়ে পড়েছিল সর্বব্যাপী। এবং সেই জায়গায় অংশগ্রহণ করেছিল খেটে খাওয়া মানুষ, দিন মজুর, কুলি মজুর, অথবা রিক্সাওয়ালা, ছোট ব্যবসায়ী, ইভেন সরকারি চাকরিজীবী, যাদের মনস্তত্ত্বে একটা পরিবর্তন ঘটেছে। এই মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, যার ফলশ্রুতিতে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে। এইগুলো কেন মানুষ রাস্তায় নেমে এসেছিল? এটা ছিল চাকরির একটা আন্দোলন, কোটার বিরুদ্ধে একটা আন্দোলন। সেখান থেকে একটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল, কারণ সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত মানুষেরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে রাস্তায় ছিল। যখন সরকার তাদের উপরে দমন নিপীড়ন চালানো হয়েছে, তারা কর্মসূচি দিয়ে ঘরের ভিতরে লুকিয়ে পড়েছিল। হরতাল দিয়ে তাদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যেত না। চোরাগুপ্তা কিছু কার্যক্রম করা ছাড়া আর বড় রাজনৈতিক দলের সেরকম কার্যক্রম এই সরকার আসলেই করতে দেয় নাই। চরম জুলুম নির্যাতন চালানো হয়েছে। কিন্তু রাজনৈতিকবিদরা তখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। নির্বাচনের পর নির্বাচন হয়ে যাচ্ছে, কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। তখন এমন একটা গণবিস্ফোরণ সময়ের দাবি ছিল, যে গণবিস্ফোরণ হয়েছে সাদাবাজের বিরুদ্ধে, গণবিস্ফোরণ হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে, গণবিস্ফোরণ হয়েছে অধিকার হারা নিরন্ন বস্ত্রহীন মানুষের সেই অধিকার ফিরে পাওয়ার তাগিদেই তারা কিন্তু রাস্তায় নেমে সেদিন রাস্তায় জীবন দিয়েছিল। কিন্তু সেই সময়ের ব্যবধানে, 1-1.5 বছরের ব্যবধানে আমরা মনে হয় এগুলো আবার ভুলতে বসেছি। আমরা আমাদের পুরাতন চরিত্রের দিকে আবার ফিরে যাচ্ছি। আমাদের চরিত্র পাল্টাতে হবে। আমাদের এই মানবাধিকার দিবসে আমরা এতটুকুই ঘোষণা করতে চাই যে জুলুম নির্যাতন আমাদের উপরে হয়েছে। ইসলামী ছাত্র শিবির, আওয়ামী লীগ নিজেরাও বলতো যে আমরা যদি পাল্টে যাই একদিনেই কয়েক লক্ষ মানুষ মারা যাবে। এরা তারাও বিশ্বাস করতো, কারণ তারা এত জুলুম নির্যাতন করছে যে মানুষ তাদেরকে আসলে বাঁচায় রাখবে না। কিন্তু এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই। আমরা চরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি। আমাদের উপরে যে পুলিশ নির্যাতন করছে, সেদিন পুলিশের সাথে দেখা হয়েছে, সালাম দিয়ে আমি বলছি মনে আছে রিমান্ডে, তখন বলছে ভাই আমার কিছু করার নাই, হ্যান ত্যান অনেক কিছু বলছে। তখন আমি বলছি যে না সমস্যা নাই, আমরা কাউকে কিছু বলবো না, তবে যে টাকাটা নিয়েছিলেন এটা কি মনে আছে? বলছে মনে আছে ভাই, টাকাটা দিয়ে দিচ্ছে। আমি ওইটাও দেয়া লাগবে না, তবে তওবা তিল্লা করে নিয়েন আল্লাহর কাছে। হারাম খাচ্ছেন, এই হারাম খাওয়াটা বন্ধ করেন। এই জিনিসটা তারা এগুলো করছে, আমরা প্রতিহিংসা দেখাই নাই। আমরা মনে করছি যারা হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে, ভিকটিম, তার নিজ জায়গা থেকে যদি মামলা করে আমরা তাতে অ্যাসোসিয়েশন করছি, সহযোগিতা করছি। আমরা মনে করি যে এখন যদি আবার সেই মামলা বাণিজ্য দিয়ে মানুষের ভেতরে আবার সেই ভীতিকর অবস্থা তৈরি করা হয়, যারা অন্যায় করেনি তাদের উপরে অন্যায় চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কাঙ্ক্ষিত হবে না। আমরা দেখেছি সে মামলা বাণিজ্য চলছে, কিন্তু লিগাল যারা দোষী, যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছিল, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যাদের উপরে দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের, তারা সেই ফাংশনটা করতে পারে নাই। যার ফলশ্রুতিতে সচিবালয়ে আবার কু হওয়ার ঘটনা ঘটছে, সেখানে আনসাররা বিদ্রোহ করে বসছে, নানা ধরনের আন্দোলন দানা বেঁধে উঠছে। পতিত ফ্যাসিবাদ কিছুদিন আগে পতিত হওয়ার পরে আবার সেই অগ্নিসন্ত্রাস করছে, গোপনে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে, মানুষকে আবার অস্থিতিশীল করে রাখছে। সুতরাং সরকারের কোনোভাবেই এই দায়িত্ব সে এড়াতে পারে না। জুলাই আন্দোলনের পরে 3 জন ছাত্র উপদেষ্টা ছাত্রদের কোটায়, এখানে
ছাত্র উপদেষ্টা হিসেবে সেখানে ছাত্রদের ভয়েস হয়ে মন্ত্রী পরিষদে গিয়েছিল, উপদেষ্টা পরিষদে গিয়েছিল। তাদের দায়িত্বটা ছিল, বেসিক দায়িত্ব ছিল যারা জুলাইয়ে গণহত্যা সংগঠিত করেছে তাদের বিচারটা নিশ্চিত করা, আহত পঙ্গুত্ব বরণকারী তাদের সেবা বা চিকিৎসার ব্যবস্থাগুলো করা। এই কাজগুলো তারা না করে রেফারেন্ডাম করা ছিল তাদের মৌলিক দায়িত্ব, সংস্কার করা ছিল তাদের মৌলিক দায়িত্ব। তারা সেখানে গিয়ে রুটিন একটা ওয়ার্ক করার মধ্য দিয়ে এবং নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য রাজনীতি করার মানসিকতা, উচ্চাভিলাষিতা তাদের দায়িত্ব থেকে তাদেরকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে। তারা ভুলে গেছে যে কোন রক্তের উপরে দাঁড়িয়ে কোন যোগ্যতায় তারা ওইখানে গিয়েছে। তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতায়, নির্বাচন করছে না কি করছে। তাদের মতো এরকম জুলুম নির্যাতনের শিকার তো আরও অনেকেই হয়েছে, হাত হারিয়েছে, তার চাইতে কঠিন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে তারও অনেকেই নেতৃত্ব দিয়েছে, তারা তো আর উপদেষ্টা হইতে পারে নাই। সুতরাং তারা উপদেষ্টা হয়ে আলিশান জীবনযাপনের জন্য যায় নাই, তাদের একটা ডিউটি ছিল নির্ধারিত একটা সময়ের। আমি মনে করি উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা বিশেষ করে সেই দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা। এবং জনগণ তারা যখন এই দায়িত্বে আর থাকবে না তখন পাই টু পাই তাদের এই হিসাবগুলো তাদের কাছ থেকে নেবে। বিদায় নেওয়ার পরে জনগণ তাদের কম্প্যারিজন বুঝতে পারবে কি অবস্থা ছিল আগে, কিভাবে থাকতো আর এখন কিভাবে থাকে, কোন অবস্থার পরিবর্তন হয়েছে, এগুলোর কম্প্যারিজন জনগণ তখন তাদের কাছ থেকে আদায় করে নেবে। আমরা আশা করি বাংলাদেশটা পরিবর্তন হবে, দুর্নীতি মুক্ত হবে। নিরন্ন বস্ত্রহীন মানুষের হাহাকারে এখনও আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। লক্ষ কোটি মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এখনও পর্যন্ত ব্যবসার ফ্রি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা সম্ভব হয় নাই। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো এখনও পর্যন্ত সংরক্ষিত করা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলার বাহিনীর এখনও পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন লক্ষণীয় নয়। যে কোনো একটা রাজনীতিক দলের তাবেদারি করার এখনও মানসিকতাগুলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো পরিবর্তন হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, সমাজে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হোক, সে আশা আমরা রাখি। আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। আজকে প্রধান এখানে আসতে পেরে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি নিজে গুম সে বিষয়ে বলবো না, আমি একটা বাহির গুমের কথা বলবো। আমরা কতটুকু স্বাধীনতা পেয়েছি তাই বলবো। এটা হলো হাফেজ জাকির হোসেন। একে যখন গুম করা হয় তার সাথে ওই টিমে ছিল একজন সেনাবাহিনীর সদস্য, আরও অনেকেই ছিল। তাকে ভোর রাতে তার বাসা থেকে নিয়ে আসা হয়। তখন তিনি বাথরুমে ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করতেছিলেন। তাকে নিয়ে আসার পথে আযান দেয়, ফজরে আযান দেয়। তখন সে বলে, আমি হাফেজ, আমাকে নামাজ পড়ার সুযোগ দিন। এই হাফেজ নামাজ পড়ার সুযোগ দিন, ওই সেনাবাহিনীর সদস্যের মনে বেশ আলোড়ন ফেলে। দীর্ঘ এত বছর পর সুযোগ পেলে সেই ছেলেটা আমার কাছে আসে, সেনাবাহিনীর সদস্য বাসায় আসে। আমি গুম কমিশনের নূর খানকে ডাকি, ভাই আসেন, এটা খবর পাওয়া গেছে, এটা নিয়ে তদন্ত করি। আমরা সব কিছু আলোচনার মধ্যে নিয়ে আসি। সে খুবই কষ্ট পায়, তার হ্যান্ডকাপটা তার হাতে ড্র করা হয়েছিল, সে নিজে ওটা রিসিভ করেছিলেন। তাকে 3 দিন পর আবার হ্যান্ডকাপটা ফেরত দেওয়া হয়, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছে। কীভাবে মারা হয়, কি করা হয়, যা কিছু জানেন এই ছেলেটা বলেছিল। এখন এই ছেলেটা আইসিটি ডেকে নিয়ে গেছে, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে এখন আসামি বানাচ্ছে। এখন যদি আমি তথ্যই পাচ্ছি না, আমাদের গোয়েন্দা সংস্থা কোনো তথ্য দিচ্ছে না, যারা দিচ্ছে তাদেরকে যদি আমি আসামি বানাই তাহলে তো আমরা আগাইতে পারবো না। আমি তখন নূর খান ভাইকে গত পরশুদিন বললাম, ভাই কিছু একটা করেন, এটা কী ধরনের কাজ? আমাদের তো কিছু দায়িত্ববোধ আছে। কোনো তথ্য পাচ্ছি না কে কারে মারছে, যারা দিচ্ছে তাদেরকে আবার বিপদে ফেলতেছি আমরা। যে রাঘব বল ছিল সব তো ভারতে পালিয়ে গেছে, আর যারা আছে বিশেষ সুবিধায় সাব জেলে আছে, আর অসংখ্য লোক এখনও লুকায় আছে। আমাদের এখন আসলে কঠোর হইতে হবে। আমি আজকে যাদের সামনে কথা বলতেছি আপনারা সবাই সাহসী, এই লোকদেরকে আরও সাহসী হইতে হবে। আমি বলবো আমাদের মধ্যে সবচেয়ে বেশি বড় সাহসী হইল আবু সাইদরা, আর তারপরে যে কেউ থাকে সে হলো সুখরঞ্জন বালি। আমাদের সবাইকে সুখরঞ্জন বালির মতো কথা বলতে হবে।
ফ্যাসিস্ট হাসিনাকে আমরা কিন্তু তাড়িয়েছি, ও নিজের ইচ্ছায় যায় নাই, ভারত তারা ঠেকাইতে পারে নাই। সুতরাং আমাদের মনোবল থাকা উচিত। আমি বলবো ফ্যাসিস্ট হাসিনা গেছে, কিন্তু তার সহযোগী রয়ে গেছে। আমরা যদি ছেড়ে দেই আমাদের উপরে আবার মাথা চারা দিয়ে উঠবে। এই ছবিগুলি প্রমাণ করে হাসিনা কেমন ছিল। আমরা এই ধরনের ফ্যাসিস্ট কাকে হইতে দিব না। আবু সাইদ তা আমাদেরকে একটা কথা শিখিয়েছে, ভারত আমাদের একমাত্র শত্রু, এইটা আমরা ধারণ করব। শুক্ররঞ্জন বাড়িকে ভারত ধরে নিয়ে গেছে, সালাউদ্দিন ভাই বলেন ভারতে ছিলেন, অর্থাৎ ভারত জড়িত, মোদী সরকার জড়িত। আমরা একটু লজ্জা শরম ভেঙে একটু বলি ভারতকে, ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের বিডিআর ঘটনা দেখতে পেয়েছি ভারত জড়িত ছিল, এখন তার রাগ ঢাকার কিছু নাই। ভারত আমাদের সশস্ত্র বাহিনীতে হাত দিছে। আমাদের কঠোর ভাষায় বলতে হবে, প্রতিশোধ নিতে হবে। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। দরকার হলে না খেয়ে থাকবো, একবেলা খাবো, ভারতের কোনো অনুদান আমরা নিব না। আমাদের লজ্জা হওয়া উচিত। এই ভারত আমাদের সাথে এত নির্মম আচরণ করছে দীর্ঘ 54 বছর। শহীদ জিয়ার অংশটা বাদে আমাদের শত্রু ভারত, পশ্চিমবঙ্গ না, আসাম না, ত্রিপুরা না, এই দিল্লির শাসন থেকে আমরা মুক্তি চাই। যেই সকল রাজনীতিবিদ এখনও এই দাবিদারি করেন তাদেরকে আপনারা বর্জন করেন, তাদেরকে ঘৃণা করেন। আমরা নিজেরাই স্বয়ংসম্পন্ন, আমরা কাজ করে খাই, বিদেশে প্রবাসীরা টাকা পাঠায়, তা দিয়ে আমরা চলি। ভারতের দয়ায় আমরা চলি না। আমাদের সবাইকে সাহসী হইতে হবে। আমি 22 সালে আয়নাঘর ডিজেপিতে আছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কতটুকু সাহস থাকলে একজন লোক বলতে পারে বাংলাদেশে থেকে। আমি তার 1 বছর আগে আমি ডেভিড বারম্যানকে বলি, উনি প্রকাশ করেন নাই, সাহসের কমতি ছিল। পরে নেত্রী নিউজ প্রকাশ করেন 22 সালে। আমি বলবো আমাদের সবার সাহসী হইতে হবে। আমরা যদি একটু পিছটান দেই আমরা বিপদে পড়ব। এখনও শাসকরা যারা হইতে চাচ্ছেন তারা সাহস হতে পারেন নাই। আমরা কোনো কিছুই পরিষ্কার করতে পারে নাই। একটা জিনিস হয়েছে, আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে। তারপরে আমি বলবো ভাই, আমাদের আগামী বাংলাদেশ হবে সাহসী বাংলাদেশ। আমরা ভারতকে ঘৃণার চোখে দেখব। মা বাবাকে বাচ্চাকে শিখাবে ভারত আমাদের একমাত্র শত্রু। আপনি আপনার বন্ধুকে বলবেন ভারত আমাদের শত্রু। এই চেতনা, এই স্পিড নিয়ে আমরা বাঁচব। আমি যাদের সাথে কথা বলতেছি আপনারা সবাই সাহসী, এটা গর্বের জায়গা। আপনারা আরও সাহসী হব, অন্যদেরকে সাহসী বানাবো। ভিতর কোনো স্থান এই দেশে নাই। এবং আগামীতে নির্বাচনে আমরা ন্যায়পরায়ণ সৎ লোককে নির্বাচিত করব। এই দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করব। আমি আপনাকে কষ্ট করে আমাদের এই বক্তব্যগুলি শোনার জন্য অশেষ ধন্যবাদ। আপনি মনে করবেন এই ভারত কিন্তু এইটাই হাসিনাকে রক্ষা করে নাই। স্বাধীনতার পরে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত করে, আমার 30,000 বাঙালি মারা যায়, কোনো রাজনীতিবিদ কোনো কথা বলে নাই। এখন আমাদের কথা বলতে হবে, দরকার হলে ওই রাজনীতিবিদকে চড়থাপ্পড় লাগাইতে হবে। এই দেশটা আমাদের। এই রাজনীতিবিদ কোনো ছেলে বা কোনো রাজনীতিবিদ এই আমাদের জুলাই বিপ্লবে ছিলেন না আপনারা। আমি নিজ চোখে আমি দেখছি কি কষ্ট। এটা আমাদের হাসির দিন, একই সাথে প্রতিশোধ নেওয়ার দিন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভয় পাবেন না, কোনো কিছু করার নাই। কোনো ফ্যাসিস্টের জন্ম এই দেশে হবে না। ধন্যবাদ। আগামী দিন হোক আমাদের সোনার বাংলাদেশ, সাহসীদের বাংলাদেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।